যে এখন রাজা সাহেবের সেই ঐতিহ্যবাহী তরবারি নিয়ে আমাদের I could stay like this, forever follow you. Just don't get too far. তো এখন হচ্ছে আমরা নড়াইলে আছি, আমাদের সিটি কলেজের গেটের সামনে সবাই চলে আসছে। বাইক একটা বাইক একটু লেট করে পড়ছে, এই জন্য আমাদের বেরোতে দেরি হয়ে গেছে। তো এখন আমরা রওনা দিচ্ছি সিলেটের উদ্দেশ্যে। সো জার্নিটা সেফ হবে ইনশাল্লাহ। Just don't get too far now. তো গাইস রাইট দা আমি হচ্ছে মাওয়া ঘাটে, মানে অনেক তাড়াতাড়ি পৌঁছাই গেছি, বাট একটু লেট হয়ে গেছে। কেন মোটরসাইকেলে একটা ভাই আছে, সে একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, এই জন্য একটু লেট হয়ে গেছে। তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো যাত্রাবাড়ি পার হয়ে, আর রেস্ট নেওয়া হবে না। আসলে খুব এনজয় করছে, কেন মোটরসাইকেলে এত বড় ট্যুর আগে কখনো দিনই, খুব এনজয় করছে। এখন চা খাবো, বসে রয়েছে বড় ভাইয়ের ওই সাইডে, যাওয়া যাক। I'll be right where you are. এখন হচ্ছে আমরা ঢাকা থেকে একটু দূরে লোহগঞ্জে আমাদের সকালে নাস্তাটা করা হয় নাই, সেই জন্য সবাই বসছি এখানে। আমরা একটু নাস্তা টাস্তা করবো, নাস্তা করার পর আবার আমাদের ডাইরেক্ট যে নেক্সট প্ল্যান হচ্ছে হবিগঞ্জে। আমরা আজকে হবিগঞ্জে পৌঁছাবো আমরা, সেই বন্ধু এখন এখান থেকে নাস্তা টাস্তা করে ফ্রেশ হয়ে পরে আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবো। ফাইনালি এখন আমরা চলে আসছি হচ্ছে নরসিংদীর ওয়ারি বটেশ্বর যে ঐতিহাসিক প্লেসটা আছে সেইখানে আসছি আমরা। এটাই আমাদের ফার্স্ট টুরিস্ট প্লেস। দেখতে পাচ্ছেন আমি যে ওয়ারি বটেশ্বর যে জাদুঘরটা আছে, ঐতিহাসিক প্লেস, সেইখানে আসি। এবং আপনাদেরকে আমি এটা একটু ঘুরে ঘুরে দেখাবো এই জিনিসটা আসলে কিসের জন্য ঐতিহাসিক। ভাই 2500 বছর আগে এই জায়গাটার মধ্যে একটা বাড়ির মতো ছিল। 2500 বছর? 2500 বছর আগে মানে মানুষ বসবাস করছে, যে সারে ইয়া করে দেখছে। আমরা এখন খনন করছি, মানে এই ঐতিহ্যটাকে টিকায় রাখার চেষ্টা করছেন আপনারা? এই ঐতিহ্যটা এই আমরা উপর দিয়ে টিকায় রাখছি। যেন তো কুয়া পাওয়া গেছে, আগিলা মানুষের কুয়াতে পানি খেত। ও আচ্ছা, এটা হচ্ছে একটা কুয়া পাওয়া গেছে। আগের কালে মানুষ যে কুয়ার থেকে পানি উঠাতো সেই কুয়াটা। আর এই যে এটা কি? ও আগের কালে মানুষ যে ঘরে থাকতো, আপনাদেরকে একটু দেখায় পিছনে। এই যে ঘর, এই যে পুরো সিস্টেমটা। একটা সব রয়েছে, কেউ নিজের মনে করে নিয়ে যায়। সো এই ওয়ারি বটেশ্বরের যেসব ঐতিহাসিক জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো এখানে নাই, বাট এখানের স্থাপনাগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো পাওয়া গেছে মাটির তলে। বাট এখানে যেগুলো পাওয়া গেছে, মানে কিছু জিনিসপত্র পাওয়া গেছে, সেগুলো অন্য একটা রুমের ভিতর সেখানে সংরক্ষিত করা আছে। আমরা এখন সেখানে আমরা যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে এত বড় একটা ঐতিহাসিক জায়গায় জাদুঘর থাকবে বিশাল সমৃদ্ধিশালী, কিন্তু তেমন কিছু নেই। কোনো রকম নামমাত্র কিছু জিনিসপত্র আছে যা আসলে আমাদের এত দূরের পথকে হতাশি করে। এখন আসছি আমরা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে, আর এখন আছি আমরা ভৈরব নদীর উপর। এই যে দেখতে পাচ্ছেন পিছনে ভৈরব নদী, আর এটা হচ্ছে ভৈরব ব্রিজ। আপনাদেরকে একটু ভালো করে দেখাই বিষয়টা। আর এই পাশে আবার রেল আছে, ওই যে রেল ব্রিজও আছে। সো
সো এখন আমরা ভৈরব নদীতে একটু সময় কাটালাম, সবাই ফটোশুট করলো, সবাই ঘুরলো। এখন আবার আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হবো, কেন আমাদের বেশি সময় নেই, রাতে আমরা রাইড করবো না, এই জন্য আমাদের সন্ধ্যা থাকতে থাকতে যতদূর পৌঁছানো যায় আমাদের টার্গেট আছে আমরা হবিগঞ্জ আজকে রাতে স্টে করবো। সো এখন যাওয়া যাক। সো ওয়েলকাম টু হবিগঞ্জ। এখন আসছি আমরা হবিগঞ্জে, এইখানে রাতে থাকলাম কারণ ড্রাইভ করতে করতে রাত হয়ে গেছিল, সন্ধ্যার পরে আর গাড়ি ড্রাইভ করা যাবে না বলে আমরা হবিগঞ্জে থেকে গেছি। আজকে সকালবেলা হবিগঞ্জ থেকে আমরা হোটেল চেক আউট করে এইমাত্র বের হলাম, আর এখন আমরা ডাইরেক্ট সিলেট, এখন হচ্ছে হবিগঞ্জ শহরে যতগুলো টুরিস্ট স্পট আছে সেগুলোই ঘুরবো। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা সাতছড়ি ইকো পার্ক, সাতছড়িতে আর কি, সাতছড়ি নাম সেটার, এটা ফরেস্ট, ওইখানে যাবো, ওইখান থেকে ঘুরবো, ওইখান থেকে শ্রীলঙ্কা যাবো, তারপরে বড় যে ভিলেজ আছে হবিগঞ্জে বাংলাদেশের ভিতর, এশিয়ার ভিতর, সেখানে যাবো, তারপর আমরা সিলেটের উদ্দেশ্যে থাকবো। আমাদের সঙ্গে থেকে এনজয় করুন হবিগঞ্জ শহরটাকে। 3 গাড়ি সবাই মিলে এখন যাচ্ছি সাতছড়িতে। ভাই সাতছড়িটা কোন দিকে? এদিক দিয়ে বামে। আচ্ছা না ভাই দেয়নি তো আগে ভাই। আচ্ছা এই যে টোটাল আমরা যে রাস্তাটাতে যাচ্ছি দুই পাশে শুধু চা বাগান, একদম পুরো চা বাগান, দেখছেন? এখানে অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না সচরাচর, যেমন আছে ওইটার নাম কি বনরুই। আমরা বনরুইটা জঙ্গল দিয়ে খোঁজার চেষ্টা করবো, সুমন ভাই আমাদের খুঁজতে হেল্প করবে কারণ উনি এই বিষয়ে খুবই অভিজ্ঞ আছেন। এবং মজার ব্যাপার, বনরুই কিন্তু কোনো প্রকার রুই না, এটা এক ধরনের বিড়াল প্রজাতি। অনেকেই চিন্তা করে এটা রুই, হয়তো সম্ভবত মাছ, কিন্তু এটা মাছ, কিন্তু সেটা বনে থাকে, আসলে মাছ নাই। হ্যাঁ, আমরা এখন আপনাদের ভিতরটা দেখাবো পুরো ঘুরে ঘুরে। প্লিজ গাইস, এভরিবডি ইজ কামিং। এই আসেন ভাইয়া। সবচেয়ে বেশি খারাপ লাগে ডাক, আবার খায় অনেকে ধরে। হ্যাঁ, এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। ইয়া আইসে গুত্তি ফাইনালি ভাই আইছেন বাটারফ্লাই গার্ডেন। সো এখন ওয়াচ টাওয়ার, এখন ওয়াচ টাওয়ারের উপর যাবো এবং আমরা পুরো সাতছড়িটা দেখবো, ওর উপরের ভিউটা, এবং আপনাদেরকেও দেখাবো। আই হোপ আপনারা খুব এনজয় করবেন। কোথায় দাও পড়তে? অসাধারণ একটা ভিউ পিছনে, মানে সাতছড়ির আসলে কিছু দেখতে হলে এই ওয়াচ টাওয়ারটা উঠতে হবে। ওয়াচ টাওয়ারে না উঠলে আসলে কিছু দেখার মতো কোনো পরিবেশই নেই। উপর থেকে যে আসলে ন্যাচারাল যে সৌন্দর্যটা সেইটা দেখার জন্য আপনাকে সাতছড়িতে অবশ্যই উঠতে হবে। এই যে আমরা সাতছড়িতে একটা বিরল প্রজাতির পশু পেয়েছি, এটা কি জিনিস আমরা বুঝতে পারতেছি না। তো বিরল প্রজাতির, আমাদের এলাকায় গরু বলা হয়, কিন্তু এটা গরুর মতো দেখতে, কিন্তু কি বোঝা যাচ্ছে না। ভাই এটা কি ভাই? নীলগাই হতে পারে। শাহজাহান ভাই, এই বিরল প্রজাতির পশুটার নাম কি ভাই? নীলগাই। ধরা পড়ছে দাও অন্য টাইপের গায়ে, স্বাভাবিক না গায়ে দেখে কিছুটা আমাদের 2016 এর দেবতা ভাড়ের মনে পড়ে যায়, কিন্তু আসলে দেবতা ভাড়ের কাছে এটা একেবারেই নস্যি কষ্ট, কিন্তু সেটার কথা ভাবলে দেবতার নামটা আসলে যে করেছিল, আসলেই নামটা দেবতার সাথে মিল আছে। দেবতা যখন বড় হয় পাহাড়টা আসলে ওই মাপের বড়। উঠাচ্ছে যে নামা কঠিন, এইসব জায়গা না দেখলে আসলে বোঝা যায় না। আপনাদের ভিডিও করবো কিভাবে, ক্যামেরা সব ব্যাগে ট্যাগে ঢুকায় তারপরে নামতে হয়েছে এত রিস্ক নিয়ে। আসলে এটা খুব রিস্কি একটা পজিশন ছিল, বাট এনজয় করতেছে। আসলে
যে রিস্ক না থাকে সেখানে আসলে এনজয়টা ফিল করা যায় না। আসলে অসাধারণ একটা প্লেস। আর আমাদের দুই ভাই তো পাহাড়ে যাই না, ওনারা বসে রয়েছে ওইখানে, জামা কাপড় খুলে যদি দেখাতে পারতেছি না। 1 ঘন্টার ট্রায়াল, আমাদের এখন 1 ঘন্টা হাঁটতে হবে জঙ্গলের ভিতরে, তারপরে সে আমরা বনরুই দেখা পাবো। আর এখানে পুরাই বালি, এত হাঁটতে এতটা কষ্ট হচ্ছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই বালির ভিতরে 1 ঘন্টা হাঁটা আসলে ইম্পসিবল। আমরা এখন গুহার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, অস্থির ফিলিংস, ফুল গুহা। এখন উপরে উঠবো, ইয়া 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 ইয়া। সেটা হচ্ছে বানিয়াচং গ্রাম। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় গ্রাম এবং এখানে আমরা একটা রাজার বাড়ি আছে সেটা দেখবো এবং একটা মসজিদ আছে যেটা প্রায় 1000 বছর পুরাতন। আমরা সেই মসজিদটা এখন দেখতে আসছি। সো মসজিদটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। তিন গম্বুজ বিশিষ্ট এক প্রাচীন মসজিদে আমরা এখন অবস্থান করতেছি। খুবই ভালো লাগতেছে যে আমাদের দেশে 800-700 বছর আগেও মসজিদ ছিল, মানুষ নামাজ কালাম ধার্মিকতা পালন করত এবং আমাদের সৌভাগ্য যে আমরা সেই মসজিদে আজকে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং এর যে রাজার বাড়ি আছে সেই রাজার বাড়ির ভিতরেই আছি। রাজার বাড়ির আপাতত কিছু অংশ বিশেষ কিছু নাই, আমি এই অল্প একটু ছিল সেটুকু আপনাদের দেখার জন্য চেষ্টা করতেছি। শেষ বংশধর হিসেবে আপনি নাকি? ও আচ্ছা আচ্ছা, ওনাকে পরে দেখাচ্ছি, কেবল কথা বলে আসলাম। শেষ বংশধর হিসেবে উনি আছে, আর বেশি নাই, অল্প একটুই আছে ঐতিহ্য। ও এই যে ভাই অরিজিনাল জিনিস। রাজার একমাত্র বংশধর আঙ্কেল ইনি আছেন। আঙ্কেল আপনার নামটা কি? আমার জুলকার নাইম। জুলকার নাইম? নাইম। নাইম, জুলকার বংশ। এই দেশের রাজা, দেখে রাখেন আপনারা, ওই যে মাঝখানে এখন রাজা সাহেবের সেই ঐতিহ্যবাহী তরবারি নিয়ে আমাদের নাইহান কিছু কৌশল না থেকে তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, ওকে, খুবই সুন্দর। ওকে ওকে, ও আর দাঁড়াও, রাজা সাহেব পাশে আছে।